বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, ট্রায়ালের দিকে যাচ্ছেন ওরা কোর্ট, কিন্তু আমি আপনাদেরকে একটা অন্য কোর্টের কথা বলছি। দলের আইনজীবী সেল কত বড় এখন? আপনাদের দল তো আগের থেকে নিশ্চয়ই বেড়েছে, কিন্তু কত বড়? আমি বলছি অনেক মামলা হবে, কিন্তু অনেক এফআইআর মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। ফেসবুক খুলবে, সোশ্যাল মিডিয়া খুলবে আর এফআইআর রেডি তো, সব এফআইআর হবে কিন্তু ফেক ভিডিও বলে। অনির্বাণ, একটা প্রশ্ন তোমায় করবো, তুমি ধরেই নিয়েছো যে সবটাই বিজেপি করবে, সব কমপ্লেনই বিজেপির বিরুদ্ধে হবে। সুখেন্দু শেখর রায়কে থেকে তন্তত কিছুটা তাই মনে হচ্ছে। হতে পারে যদি আপনাদের এমপি টিপিদেরকেও কয়েকটা করেন। আমি একটু আর প্রতিবাদ করবেন কেউ, মানে সুখেন্দু শেখর রায়ের লাইনে আর কেউ আছেন আমি জানি না। সুখেন্দু শেখর রায়ের লাইনে কে আছে আমি জানি না, কিন্তু পার্টির তাহলে আপনাদের এমপিদেরও হবে। পরের পালা তাহলে আপনাদের শান্তনু কিনা তাও আমি জানি না তো। তিনি তো এখন কি আপনাদের রেবেল চলে যাচ্ছেন নাকি? আপনাদের কথা বলছেন, আপনারা বুঝতে পারবেন। আমি বলি ওনার নিজের দলের কথা বলুন, আমি তো জানি না। আমি বলি আমি তো অন্য ব্যাপারে চিন্তিত। আমি ভূভারতে শুনিনি, এখন আমাদের কিন্তু ল পড়াতে হয় ক্লাসে, কারণ আমাদের পলিটিক্যাল সায়েন্সে একটা স্কিল এনহান্সমেন্ট কোর্সে ল দেওয়া হয়েছে। এখন আমাকে ল পড়াশোনা করে ছেলেমেয়েদের ল পড়াতে হয়। কিছুটা ল এখন পড়াশোনা করছি, কাকে বলে এফআইআর, যে যার নামে এফআইআর করা হয় তার পদ্ধতি কি, এগুলো শেখাতে হয়। এখন 7 দিনের মধ্যে মামলা করে ফাঁসি, আমি কেন, আমার ঠাকুরদা কোনো কালে শুনেছি কিনা আমি ঠিক জানি না, যে 7 দিনের মধ্যে মামলা করব ফাঁসি দিয়ে দেবো। আমাদের দেশে আইন বলে একটা জিনিস আছে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত তৃণমূল বলে একটি দলও আছে আমাদের দেশে, তাদের একটা সরকারও চলে। তো এখন সেটা অন্য প্রসঙ্গ। এখন ভূভারতে আমি শুনিনি যে 7 দিনের মধ্যে মামলা করে কোথাও কারোর ফাঁসি হয়ে গেছে। এটা উত্তর কোরিয়া নাকি এটা চীন আমি সত্যিই জানি না। 2, আচ্ছা সিবিআই খুব খারাপ, একদম বাজে, একেবারে তাকানোর দরকার নেই। সিআইডি অত্যন্ত ভালো। আমি তাহলে উদাহরণ দিচ্ছি, কামদুনি কেস কবে ঘটেছিল? 7 জুন 2013। আজকে কত হয়েছে? 2024। সিবিআই নয়, সিআইডি তদন্ত করেছিল, এবং যিনি তদন্ত করেছিলেন তিনি এখন কলকাতা পুলিশের আরেকজন মানে মাথায় রয়েছেন। এখন জানুয়ারি 2016-তে কয়েকজনের ফাঁসি হয়েছিল, কয়েকজনের যাবজ্জীবন হয়েছিল। এমন তিনি করেছিলেন, তদন্ত করেছিলেন। অক্টোবর 2023 হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট বলে দিল যাদের ফাঁসির সাজা সেগুলোকে সব যাবজ্জীবনে ট্রান্সফার করা হলো, এবং যাদের কয়েকজনের সাজা হয়েছিল তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তাদের 7 বছরের সাজা হওয়া উচিত ছিল, তাদের 10 বছর অলরেডি জেল খেটে ফেলেছে, সুতরাং তাদের ছেড়ে দেওয়া হোক। জানি না তারা এখন বাড়িতে বসে চা খেতে খেতে তোমার আমার প্রোগ্রামটা দেখছে কিনা, হয়তো দেখছে। ফলে এত আমাদের স্কিলফুল এই সিআইডি যে মোটামুটি যারা মানে ফাঁসির সাজা পেয়েছিল, কামদুনির ওই মেয়েটি কোনো বিচার পেল না। আমি জানি না এখন তোমাদের মিডিয়া গিয়ে তার পরিবারকে ধরলে তারা কি বলবে, এই ঘটনা প্রেক্ষাপটে ধরেছো কিনা, একটু পাঠাতে পারে কাউকে। আজকে তাদের মতামত একটু জানার ভীষণ দরকার আছে। সেই পরিবারটা বিচার পেল না। সেই সরকারের প্রধান যদি বলেন আমি 7 দিনের মধ্যে ফাঁসি দেবো, এটা শুনতে কেমন লাগে? আইনে অসম্ভব কি সম্ভব অন্য কথা, কিন্তু আমি শুধু নৈতিকতার প্রশ্নটা করছি। আমি দ্বিতীয় প্রশ্ন করছি, আরও আছে। ফাঁসি, উনি নাকি নিজে আইন পাস করবেন এবং তাতে নাকি ধর্ষণের সাজা ফাঁসি হয়ে যাবে। আমি শুধু রাজ্যপালকে সই করতে হবে। আমি জানি না, একটা খালি জিজ্ঞেস করবেন, তিনি বেঁচে নেই কিন্তু তার ছেলে বেঁচে আছে। মুলায়ম সিং যাদবের ছেলে এখন বেঁচে আছেন। মুলায়ম সিং যাদবের আমলে 1 অক্টোবর 1994 তখন উত্তরাখণ্ড আন্দোলন চলছে। উত্তরাখণ্ড আন্দোলনের একটা বড় বাস দিল্লি যাচ্ছিল। রামপুর বলে একটা জায়গায় এই মানে মুলায়মের পুলিশ এবং কিছু সমাজবাদী পার্টির নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তারা বাসটার উপর হামলা চালায়, মেয়েদের নামিয়ে এনে কয়েকজনকে রেপ করা হয় এবং কয়েকজন গুলি করে মারা হয়। এবং যখন কেন্দ্র প্রস্তাব দিয়েছিল ওই সময়ে, যে ওটা পরে 2001 সালে কেন্দ্র প্রস্তাব দিয়েছিল ধর্ষণ এবং মৃত্যুর ক্ষেত্রে ফাঁসির সাজা হওয়া উচিত, উনি বলেছিলেন আরে বাচ্চা লোক তো কর দেতা হয়, উসে মানে ফাঁসি কেউ দেনা চাইয়ে ভাই। ভাই ছেলেরা একটু অন্যায় করে টরে ফেলে, রেপ টেপ করে টরে ফেলে, তাদের জন্য ফাঁসি দিতে হবে। তো আমার মনে হয় যে একটু ওনার উচিত মুলায়ম সিং যাদবের ছেলের সঙ্গে মিটিং করে নেওয়া, তার এ ব্যাপারে কি মতামত। তিনি আবার অন্যরকম কিছু বললে ওনার গ্রুপটা ভেঙে যেতে পারে, ইন্ডিয়া ভেঙে যেতে পারে। আমি সে নিয়ে চিন্তিত না, একটু চিন্তিত। লাস্ট একটা কথা বলি, আমি আরেকটা ব্যাপারে চিন্তিত। উনি তো গোটা দেশে আগুন লাগিয়ে দেবেন বলেছেন। আমি এখন নিয়মিত বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল ফলো করি। এখন একদিন হেসে উড়িয়ে দিতাম, এখন হাসতে পারছি না। তারা বলতো এবার নর্থ ইস্ট দখল করব। আমি বলতাম যে বাপু, আমাদের বিএসএফকে টপকাও, তারপর নর্থ ইস্ট দখল। আমাদের মিলিটারি দরকার নেই, আমাদের বিএসএফ রয়েছে, আমাদের আসামে আসাম রাইফেলস রয়েছে, সেগুলোকে টপকাও, তারপর নর্থ ইস্টে যাবে। আজকে তো ইনি শুনলাম নর্থ ইস্ট জ্বালিয়ে দেবেন বলেছেন। নর্থ ইস্টে নাকি আগুন জ্বলে যাবে, উত্তরপ্রদেশে আগুন জ্বলে যাবে, বিহারে আগুন জ্বলে
যাবে, চারিদিকে আগুন জ্বলে যাবে। এবং আমি জানি অনির্বাণ, আমি একটা ইউটিউব পাঠিয়েছি তোমাকে, কাল থেকে আরো অনেক ইউটিউব বাংলাদেশে দেখতে পাবো এই মতটাকে এন্ডোর্স করে। বাংলাদেশে হয়তো ইউটিউবাররা আজকেই একেবারে আনন্দের চোটে মিছিল বার করেছে, তাদের মতামত এখানে কি সুন্দর প্রতিফলিত ঘটেছে। আমি কেন্দ্রকে বলবো যে এই রাজ্যে কিন্তু ভয়াবহ দেশ বিরোধী কাজ চলছে। যখন বর্ধমানের কাছে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে র করেছে। পরে দেখা গেল বাংলা ভাই বলে একটা সংস্থা এবং জেএমবি বাংলা, তারা এই কাণ্ডটি ঘটিয়েছে। উনি তার কথাও প্রত্যাহার করেননি, কিছু না। এই দলটির হাতে এই দেশের নিরাপত্তা বিপন্ন। পশ্চিম বাংলা, পশ্চিম বাংলাদেশ হওয়ার আগে প্লিজ ইন্টারফিয়ার, নইলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। ইতিমধ্যেই আসামের মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি মানে খুব কঠোরভাবে এর প্রতিবাদ জানিয়েছেন। সর্বত্র প্রতিবাদ হওয়া উচিত, কারণ এই কথাটা অত্যন্ত ইন্টিমিডেটিং, এটা উস্কানিমূলক কথা। এখানে পরিষ্কার যেন কোথাও আগুন লাগানোর হুমকি দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, একটি রাজ্য সরকার ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত অধিকার ভারতের সংবিধানে রয়েছে। 356 ধারাটা শোকেসে সাজিয়ে রাখার জন্য নেই। আমরা 356 ধারার বিরোধী, কারণ আমরা মনে করি যারা জনগণের দ্বারা নির্বাচিত, জনগণেরই অধিকার আছে তাদের সরিয়ে দেওয়ার। কিন্তু কোথাও বলা নেই একটা সরকার বারবার দেশ বিরোধী কাজ করবে, তাতে দেশের অসুবিধে হবে এবং তারপরে কেন্দ্র সেটাকে সহ্য করবে, এটাও সংবিধানে কোথাও বলা নেই। লাস্ট লাইন শেষ করছি, এই যখন বলা হয়েছিল, সেটাও একটা 2রা অক্টোবর এই সরকার যখন প্রথম এসেছিল, সম্ভবত 2012 সালে ঘটনাটা ঘটেছিল খাগড়াগড়। সেই ঘটনাটা ব্যাপকভাবে পাকিস্তানের 14 ব্যাপকভাবে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। এই যে দেখো, খালি ওরা আমাদের ISI কে বলে, ওদের রাজ্যের মুখ্যমন্ত্রী রকে দোষ দিয়েছেন, সুতরাং রই সবকিছুর জন্য দায়ী, ইত্যাদি ইত্যাদি। ফলে এই সব কিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে একজন বিজেপি কর্মী নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা খুব সিরিয়াসলি নিন। ও অবশ্য এখন তো আমরা ভুলে গেছি, এখন তো বদলা নেওয়া হবে। জানি না এইসব বলার জন্য আমার বিরুদ্ধে কি বদলা নেওয়া হবে, বাট আই এম রেডি।